আক্রান্ত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, আর উল্টো দিকে সুপ্রিম কোর্ট হেমন্তের আবেদনই শুনেনি। হেমন্ত সোরেন তার গ্রেপ্তারি সুপ্রিম কোর্ট আবেদন শোনেনি, বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে আসলে ঝাড়খণ্ডের সরকারটাকে ডিস্টেবিলাইজ করা। বিহারের সরকারটাকে ভেঙে দাও, নীতিশ কুমার ভেঙে দিয়েছে। ঝাড়খণ্ডের সরকারটাকে ভেঙে দিয়েছে। ফলে বিজেপি যাদের বিরোধী বলে মনে করে তাদের বিরুদ্ধে হেনস্থা, জেলে পড়া সব ধরনের কাজের মধ্যেই তারা আছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বোঝেন যে তিনি যেহেতু বিজেপির কে সাহায্য করেন, তিনি বিপদের বাইরে যাতে থাকতে পারেন, সেই কারণেই পিসি ভাইপো তাদেরকে যেন কখনো ডিস্টার্ব না করা হয়, এই কারণেই বিজেপির সঙ্গে সখ্যতা নিয়ে উনি চলছেন। উনি মুখে বলেন এক, করেন আর, উনি মুখে যা বলেন ওনার করার সাথে তার কোনো মিল নেই। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন গতকাল সব বিপজ্জনক কথা। আমাকে জেলে পুরলেও আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো। প্রথম কথা, উনি জানেন যে ওকে জেলে পুরবে না। বিজেপি চিদম্বরমকে তুলে আনতে পারে, বিজেপি হেমন্ত সোরেনকে তুলে আনতে পারে, কিন্তু বিজেপি পশ্চিমবাংলার তৃণমূলকে তার সহযোগী বলে মনে করে। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালি। তা না হলে কোর্টের নির্দেশে তদন্তে এখানকার নেতারা তাদের নবান্নে কারুর থাকার ঠাঁই হওয়ার কথা ছিল না। বিজেপির বদান্যতায় তারা ভালো আছেন, তাদের নেতাদের জেলে যাওয়ার সুযোগ নেই। আর পিসি ভাইপো যাতে জেলে না যান সেই কারণেই প্রতিদিন নরেন্দ্র মোদীর সাহচর্যরা নিচ্ছেন। কিন্তু দ্বিতীয় কথাটা কি, আরো বিপজ্জনক, আমায় যদি জেলে নিয়ে যায় জেল ফুটো করে বেরিয়ে আসবো। ঠিক বলেছেন। উনি আগে বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি, দুষ্কৃতীদের কন্ট্রোল করি। গুন্ডা এবং দুষ্কৃতীর কন্ট্রোলে আছে। জেল ভেঙে বেরোনোর যে বাহিনী ক্রিমিনাল, জেল ফুটো করার যে বাহিনী ক্রিমিনাল, সেই ক্রিমিনালদের কাছে উনি মেসেজ দিচ্ছেন তোমরা যেমন ক্রিমিনাল, আমি তোমাদের সহযোগী, আমিও কিন্তু জেল ফুটো করতে পারি। তাহলে জেল ফুটো করাটা বেআইনি কাজ না। মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে আমি জেল ফুটো করে বেরিয়ে আসতে পারি এই কথাটা বলার মধ্যে দিয়ে অসাংবিধানিক মনোভাব, অনৈতিক মনোভাব, বেআইনি কথা তা বলার মধ্য দিয়ে মেসেজ দিলেন দুষ্কৃতীদের কাছে। কংগ্রেস আর সিপিএম যখন করছেন উনি বাধা দিচ্ছেন কেন? উনি ভয় পাচ্ছেন কোথাও? ইন্ডিয়া ব্লক যে তৈরি হয়েছে সেটা গত 10 বছরের একটা পরিকল্পিত লড়াইয়ের ফসল। বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। আমরা যখন আওয়াজ দিয়েছিলাম, জাতীয় দল কংগ্রেস একই রকম মনোভাবে চলেছে এবং আমরা কংগ্রেস সহ সবাই যখন বলেছি যে দেশকে রক্ষা করতে গেলে বিজেপিকে ঠেকাতে হবে, আস্তে আস্তে অনেকে এসে যুক্ত হয়েছে। কিন্তু নীতিশ কুমার অথবা মমতা ব্যানার্জিরা তার অংশীদার কোনদিন ছিলেন। এই শেষ কিছুদিন আগে যখন বুঝেছেন যে একটা কিছু হতে যাচ্ছে, বিজেপি বিপদের মধ্যে পড়ছে, তখন ওরা এসে হাজির হয়েছেন যাতে বিজেপির বিরোধী শক্তিকে একটু ঘেটে দেওয়া যায়। মানে তৃণমূল তো বিজেপি বিরোধী শক্তি বলে আমরা কখনো মনে করি না। যদি বিজেপি বিরোধী শক্তি তৃণমূল হতো তাহলে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা যায় আর শেখ শাহজাহান এক মাস ধরে নিশ্চিন্ত থাকে, কোনোদিন হওয়া সম্ভব? ফলে আসলে বিজেপি তারা মনে করে না তৃণমূল তাদের বিরোধী শক্তি। ফলে যেভাবে বিজেপি ন্যায় যাত্রাকে বিরোধিতা করছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে, তৃণমূল একইভাবে বিরোধিতা করছে। বিজেপি এবং তৃণমূল দুজনের সুর এক। একই মুদ্রা দুপিঠ বলছেন আপনি? একই মুদ্রা কিনা বলতে পারবো না, একই জায়গা থেকে বার হওয়া দুটো আলাদা মুদ্রাও হতে পারে। দুজনেরই মাথায় আরএসএস এর হাত। আরএসএস এর সংগঠন হিসেবে বিজেপি, আরএসএস এর সাইডের সংগঠন হিসেবে তৃণমূল। আরএসএস এর বদান্যতায় বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল দল তৈরি করে কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপিতে গিয়ে হাজির হয়েছিল। ফলে বিজেপির সঙ্গে সখ্যতা রেখেই তৃণমূল একসাথে সরকার করেছে, একসাথে সংসার করেছে। পশ্চিমবাংলায় বিজেপিকে তৃণমূল নিয়ে এসেছে। কংগ্রেসের যে ন্যায় ওটা হয়ে যায় এসএলএসটি চাকরি প্রার্থী তারা ন্যায্য দাবিতে বিক্ষোভে বসে আছে। সরকার তাদের চাকরি চুরি করেছে, সরকার তাদের ন্যায্য অধিকার চুরি করেছে। মাসের পর মাস, বছরের পর বছর রোদ, জল, ঠান্ডা সব উপেক্ষা করে নিজেদের দাবিতে ওদের বসে থাকতে হচ্ছে। মমতা ব্যানার্জি বসবেন ধর্নায়, অতএব ওদের তুলে দিতে হবে। পুলিশ সক্রিয়, পুলিশ শাসকের দালালি করার জন্য
এতদিন ধরে যে আন্দোলনটা চলছে, মুখ্যমন্ত্রী বসবেন বলে ওদের ধর্ণা মঞ্চে সরে যাবে কেন? কারণ ওরা যেখানে বসেছে মুখ্যমন্ত্রী অন্য জায়গায় বসুন, দূরে গিয়ে বসুন। ফলে মুখ্যমন্ত্রী বসবেন, ওরা কেউ বসতে পারবে না। চারদিকে একটা মুখ্যমন্ত্রীর জন্য হাই সিকিউরিটি, আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা রাস্তায় যখন অবস্থানে বসে তাদের বাথরুমের পর্যন্ত ব্যবস্থা থাকে না, অন্ধকারে একটা আলো তারা জ্বালাতে পারে না। একেবারে দুর্ভাগ্যজনক একটা অবস্থায়, শাসকের জন্য একরকম আর যুবক প্রতিবাদী তাদের জন্য আরেক রকম। ইন্ডিয়া যে জোট হয়েছিল, মুখ্যমন্ত্রী একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে। মাধ্যমিক পরীক্ষা চালু হয়েছে, মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন। কততম ধর্না আমি জানি না, আরো কততম উনি বসবেন তাও আমি জানি না। ধর্নায় যে দাবিতে উনি বসেছেন বলছেন, সে দাবির সঙ্গে ধর্নার কোনো কার্যত মিল হয় না। আমাদের যদি প্রাপ্য টাকা পেতে হয় তার জন্য ফাইল কাগজপত্র লাগে, অফিসার লাগে, এবং দিল্লি রাজ্যের অফিসাররা সেটাই ছিল জরুরি। সেটা না করে উনি বসে পড়েছেন এবং পরীক্ষা চলবে, কেউ কোনো প্রোগ্রাম করতে পারবে না, কিন্তু তৃণমূলের ধর্না ছড়িয়ে দেওয়া হবে জেলায় জেলায়। তার মানেটা কি? তার মানে মাধ্যমিক পরীক্ষা থাকলে তার নামে বিরোধীদের সব কর্মসূচি বাতিল, শাসকের কর্মসূচি ছাড়া আর কোনো কর্মসূচি করা যাবে না। ভোটের আগে আরো একবার স্বৈরাচারী প্রবণতার পরিচয় মুখ্যমন্ত্রী এই কাজের মধ্যে দিয়ে দিচ্ছেন। আর এটা যে সুকান্ত মজুমদার বলছেন উনি পাল্টা ধর্নায় বসবেন, আমরা যা বলছিলাম তা তো মিলছে। মাধ্যমিক পরীক্ষা, মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, মুখ্যমন্ত্রী যা করবেন বিজেপিও তাই করবেন, বিজেপি যা করবেন মুখ্যমন্ত্রীও তাই করবেন। মানে ভাব দেখাবেন যে আমরা পারস্পরিক, কিন্তু আসলে একই কর্মসূচিতে দুজন থাকবেন। মুখ্যমন্ত্রীও ধর্নায় বসেছেন, সুকান্ত মজুমদারও ধর্নায় বসবেন। পুজোর মধ্যে মুখ্যমন্ত্রীর ধর্না, পরীক্ষার মধ্যে মুখ্যমন্ত্রীর ধর্না, পরীক্ষার মধ্যে বিজেপিরও ধর্না। লেখাপড়া, পরীক্ষা, পড়াশোনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিছু বোঝার দরকার নেই। তৃণমূল আর বিজেপি একটা কম্পিটিটিভ লোক দেখানো ঝগড়ার মধ্যে থাকতে চায়। সুকান্ত মজুমদার বলেছেন যে পাল্টা ধর্নায় বসবেন, এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাগরি করে জবাব দিন। শাসক বিরোধী ধর্না, পাল্টা ধর্না, এই রাজনীতি নিয়ে কি বলবেন? পশ্চিমবাংলায় তৃণমূল ধর্নায় বসবে কেন আমি টাকা পাচ্ছি না, বিজেপি নাকি ধর্নায় বসবে কেন হিসেব দিচ্ছে না। ট্যাগ রিপোর্টে প্রচুর অসঙ্গতি দেখা গেছে, 2 লক্ষ কোটি টাকার বেশি হিসেব নেই, হিসেব দেয়নি রাজ্য সরকার। কিন্তু কোথায় কেন্দ্রীয় সরকার তার কোনো ব্যবস্থা নেয়নি কেন? এতবার তো তদন্ত টিম পাঠাচ্ছে, তদন্ত কমিটি করছে, তদন্তের রিপোর্টগুলো কোথায়? সেই রিপোর্টগুলো প্রকাশ করছে না কেন? রাজ্য সরকার পাওনা কি শ্বেতপত্র প্রকাশ করছে না, দিল্লি সরকার হিসেব দিচ্ছে না কোথায়, তদন্তের রিপোর্ট প্রকাশ করছে না। কার্যত একটা লোক দেখানো খেলা এবং লড়াইয়ের মধ্যে চলছে। হিসেব না পেলে তদন্ত কমিটির রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না কেন? তার পরিবর্তে তৃণমূলও ধর্না, বিজেপিও ধর্না। আজকে ধর্না শুরুর দিনই কেন্দ্র জল জীবন মিশনের বকেয়া 1000 কোটি টাকাও রাজ্যকে দিয়ে দিল। দিল্লির সঙ্গে যা কথা হয়েছে মুখ্যমন্ত্রীর, সবাই বুঝেছেন সেটা। ভাইপো ধর্নায় বসেছিল না, উনি ধর্নায় বসেছেন, একদিন দুদিন উনি ধর্নায় বসবেন। টাকা পয়সা কিছু ইতিমধ্যে পাবেন যেটা ভোটের কাজে লাগবে। 6 তারিখ উনি দিল্লি যাবেন ভেতরে ভেতরে ম্যানেজমেন্ট করার জন্য, যাতে একটু সেটিং করে টাকা পয়সার ব্যবস্থা বাড়তি করা যায়, মানুষের জন্য না, ভোটের জন্য যে টাকাগুলো তৃণমূল কাজে লাগাতে চাইবে। এই মনোভাবের থেকেই চলা। ইতিমধ্যেই দিল্লি আজকে বোধহয় কিছু টাকা রিলিজ করেছে, 1000-1500 কোটি টাকা কিছু একটা রিলিজ করেছে। এরা চাচাবে, ওরা টাকা দেবে। মোদ্দা কথা, ভোটের সময় তৃণমূল আর বিজেপি এই বাইনারিতে ওরা দুপক্ষে চলতে চায়। এসএলএসটি চাকরি প্রার্থীদের অবস্থান তুলতে পুলিশ সক্রিয় হয়েছে। মমতা ব্যানার্জি আজকে থেকে ধর্নায় বসেছেন, আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেটা বীরভূমে যেতে পারবে না, কোনো কর্মসূচি করতে পারবে না, মিটিং করতে পারবে না, এমনকি বাসের উপর থেকে হাত না হাতে পারবে না। মাধ্যমিক পরীক্ষা বলে ন্যায় যাত্রার কর্মসূচি বাতিল করতে হবে রাহুল গান্ধীর বীরভূমে। আর মাধ্যমিক পরীক্ষা বলে মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসবেন কলকাতায়। একেবারে খোলা ধরা পড়ে যাচ্ছে, খোলা ধরা পড়ে যাচ্ছে। আমার জন্য এক আইন, তোমার জন্য আরেক আইন, শাসকের জন্য এক আইন, বিরোধীদের জন্য আরেক আইন। পশ্চিমবাংলায় ধরা পড়ে যাচ্ছে। শুধু তাই না, আবার এই মুখ্যমন্ত্রী পরে জেলায় জেলায় তৃণমূল ধর্ণা কর্মসূচি করবে, যেটা মাধ্যমিকের মধ্যে। কি শাসক পারবে? শেষ হয়ে যাওয়ার পর জেলায় জেলায় এই কর্মসূচি চলবে, আর মাধ্যমিক পরীক্ষার মধ্যেই চলবে। উল্টো দিকে সুকান্ত মজুমদার বলছেন আরো পাল্টা ধর্নায় বসবেন, এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক রিপোর্টের জবাব দিন। মাধ্যমিক পরীক্ষার ইস্যুতে একসাথে মিলিয়ে দিয়েছ, একটা রাহুল ধর্না, মাধ্যমিক পরীক্ষা একটা করো, তারপর তৃণমূলের বড় নেতা লোকসভা
উনি বলেছেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেটা মুখ্যমন্ত্রীর পারমিশন নেওয়া উচিত ছিল, এবং মুখ্যমন্ত্রী কারো প্রশাসন সবাই জানে, সবাইকে জানানো হয়েছে, তারপরেও পারমিশন কেন হয়নি? আরে পশ্চিমবাংলায় সরকার কোনো কিছু পারমিশন দেয় না। মিছিল করবেন পারমিশন নেই, মিটিং করবেন পারমিশন নেই, প্রতিবাদ করবেন পারমিশন নেই, ডেপুটেশন দেবেন পারমিশন নেই। এ রাজ্যের সরকার কিছু পারমিশন দেয় না। সুদীপ বাবু বলছেন মুখ্যমন্ত্রীর পারমিশন নেওয়া উচিত ছিল। কেন বলেছেন আমি জানি না। আর বলেছেন পশ্চিমবাংলায় রাহুল গান্ধী যেটা করছে বা আসামে বা গোটা দেশে, সেটা ন্যায় যাত্রা না, ওটা অন্যায় যাত্রা। আমি শুধু বলছি বিজেপি যেটাকে অন্যায় যাত্রা বলছে, তৃণমূলও সেটাকেই অন্যায় যাত্রা বলছে। মিলে মিলে সুর মেরা তুমহারা, তোমার সঙ্গে আমার সুর মিলে যাচ্ছে। বিজেপির সুরে তৃণমূল কথা বলছে, এবং সেই কারণেই অন্যায় যাত্রা বলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা কি করছেন, শেখ শাহজাহান, তাদের আলোচনার বিষয়বস্তু কি করে হচ্ছেন আমি জানি না। বরঞ্চ ইডিকে বলা উচিত কোর্টের নির্দেশে তদন্ত। 1 মাস হয়ে গেল যে ইডি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারে, চিদম্বরমকে বাড়ি থেকে তুলে আনতে পারে, তারা বিরোধী অবস্থানে আছে বলে বিজেপি, সেই ইডি শেখ শাহজাহানদের 1 মাসের মধ্যে ধরতে পারে না কেন? পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির বিরোধিতা করে না, সেই কারণে বিজেপি বিরোধী নয়, এটা কি তাদের স্পষ্ট হচ্ছে না? রাজ্যপাল কোথায় কার সাথে কি কথা বলবেন আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের এই অবস্থানটা লোকে বুঝে গেছে। যারা মনে করছিলেন বিজেপি তৃণমূলকে ঠেকাবে, আসলে বিজেপি তৃণমূলকে ঠেকাবে না, এটা লোকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। যত স্পষ্ট হয়ে যাচ্ছে তত তৃণমূলের হ্রাস অথবা বিজেপির হ্রাস আলগা হচ্ছে। দুর্নীতি এবং দুষ্কৃতির উপরে ভরসা করে তৃণমূলকে চলতে হচ্ছে। সন্দেশকারীতে তাই। এখন সেখানকার মানুষ প্রশ্ন করছেন, কথা বলছেন, মুখ খুলছেন শাহজাহানদের বিরুদ্ধে। কাটো কেটে না কেটে দিচ্ছি না ওই অভ্যাস এটা দিয়ে এজেন্সি সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে, আর শুভেন্দু বলছেন রাজ্য পুলিশ আশ্রয় দিয়ে রেখেছে। তাই দেখুন, এটা খুবই দুর্ভাগ্যের এবং দুশ্চিন্তা যে ইডি আধিকারিকরা কোর্টের নির্দেশে তদন্ত করতে এসে মার খেল, হাসপাতালে যাবে। তারপরেও অভিযুক্ত 1 মাস হয়ে গেল, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। ইডির কোনো ক্রেডিবিলিটি থাকে? এটা কি চায় দিল্লি যে সত্যি সত্যি অপরাধীকে ধরা হোক, নাকি দিল্লি প্রশ্রয় দিচ্ছে? কে জানে না যে শাহজাহানরা পুলিশের ঘেরাটোপে আছে। পুলিশের ঘেরাটোপে, পুলিশের ঘেরাটোপে না থাকলে 1 মাসের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল না, এটা হয়? কোর্টে ফাইল করেছে, সবাই জানে, অথচ সেটাকে নিখোঁজ। আরে ঘরের গাদা থেকে ছুঁচ খুঁজে বার করতে পারার মতন যোগ্য যে পুলিশ, সেই পুলিশকে অকেজ করে রাখা হয়েছে। পুলিশ মন্ত্রী দুষ্কৃতি এবং গুন্ডাদের কন্ট্রোল করেন বলেছেন, আসলে দুষ্কৃতি আর গুন্ডাদের কন্ট্রোলে পুলিশ দপ্তর চলছে। আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চালু হলো, আজকে থেকে মুখ্যমন্ত্রী সুদীপটা মিস করে যাবে, পরে যাবে, সুদীপটা পরে মিস করে যাবে। সুদীপটা দিয়ে দিন, তাহলে সুদীপটা দিয়ে দিন, তাহলে সুদীপটা বলে দিন, সুদীপটা বলে দিন। অন্যায় যাত্রা, অন্যায় যাত্রা যেভাবে আমাদের দেশ চলছে, এটা দেশের পক্ষে বিপজ্জনক। বিপজ্জনক। 1 দেশ, 1 ভাষা, 1 ধর্ম, 1 নেতা, 1 খাদ্যাভ্যাস, এই যে মনোভাবে একটা স্বৈরাচারী মনোভাবে বিজেপি চলছে, এটা আমাদের দেশের মূল সুরের বিরোধী। বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য। সেই বৈচিত্র্যকে ভেঙে যখন সমস্তটাকে কেন্দ্রীভূত যদি করা হয়, তাহলে সেটা দেশের ঐক্যের পক্ষেও বিপজ্জনক। এটা আমাদের সবার খেয়াল রাখা উচিত। যারা দেশ পরিচালনা করেন তাদের এটা খেয়াল রাখা উচিত। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল সুরটাকে ভেঙে তছনছ করে দিলে সেটা দেশের পক্ষে বিপজ্জনক হয়। শেখ শাহজাহানকে নিয়ে অমিত শাহের সঙ্গে কথা রাজ্যপালের, কড়া পদক্ষেপ হবে বলছেন রাজ্যপাল। সন্দেশখালীতে জনজাগরণ অংশ নিতেন এই যাত্রায়? যদি বাট কিন্তু ভাট পারে তৃণমূল ন্যায় যাত্রায় অংশ, তৃণমূল কোনো ন্যায় যাত্রায় অংশ নিতে পারে? তৃণমূল অন্যায় যাত্রায় অংশ নেয়। তৃণমূল কোনো নীতি আয়োগের বৈঠকে যেতে পারে? তৃণমূল দুর্নীতি আয়োগের বৈঠকে যেতে পারে। তৃণমূল দুর্নীতিতে আছে, নীতিতে নেই, অন্যায় আছে, ন্যায় যাত্রায় নেই, থাকতে পারে না। ফলে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। এবং কংগ্রেস জন্য ন্যায় যাত্রা সেটা মানুষের মধ্যে সাড়া ফেলছে। ওরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা সংহতি জানাবার জন্য গিয়েছি, ইতিমধ্যেই পাশে থেকেছি, বার্তা দিয়েছি।
এবং সবাই বুঝতে পারছেন যে রেসপন্সটা খুব ভালো। কিন্তু রাজ্যের সরকারের কোনোভাবেই এই যাত্রাপথকে ঠিকভাবে চলুক তা করতে চায়নি, বারে বারে বাধা দিয়েছে, খারাপভাবে বাধা দিয়েছে। যেটা বাধা দেওয়া যায় না, আরে বাসের উপরে থাকলেও রাহুল গান্ধী হাত নাড়তে পারবে না, হাতটা বেঁধে রাখতে হবে, সব অসভ্যতা করেছে। জয়রাম রমেশ কংগ্রেসের সর্বভারতীয় নেতা, তিনি তারপরেও বার্তা দিচ্ছেন সবাইকে একসাথে চলতে হবে। বরঞ্চ এই কথাটা যদি দেখা যায় যে বাম অথবা কংগ্রেস, আমরা প্রথম থেকে বলছিলাম যে সবাইকে আমাদের একসাথে চলতে হবে বিজেপির বিরুদ্ধে, যারা বিজেপি বিরোধী। নীতিশ কুমার বিজেপি বিরোধী হাবভাব থেকে আসলেন বটে, কিন্তু উনি আসলে বিজেপির পক্ষে ওদের চলে গেলেন। মমতা ব্যানার্জিরা গত 10 বছরে বিজেপির বিরুদ্ধে ট্যাঞ্জিবল কোনো অবস্থান নেয়নি। তা সত্ত্বেও সবাই বলছিলেন আসুক না বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির বিরুদ্ধে নয়, কিন্তু যে যার দল তার উপর নির্ভর করবে সে বিজেপি বিরোধী অথবা বিজেপি বিরোধী নয়। লুকিয়ে চুরিয়ে বিজেপির পাশে অথবা বিজেপির পাশে নয়। ফলে জয়রাম রমেশরা যাই বলুন না কেন, তৃণমূল কংগ্রেস সে যে বিশ্বাসযোগ্য বিরোধী নয়, এটা লোকের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কংগ্রেস সাংসদ হ্যাঁ, অধীর বলছেন রাহুলের যাত্রাপথে কাটা তৃণমূল, অথচ জয়রাম রমেশ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা। অধীর বলছেন রাহুলের যাত্রাপথে কাটা তৃণমূল, অথচ জয়রাম রমেশ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা ও মমতা প্রশাসন সম্পর্কে কোনো আক্রমণে যাচ্ছেন না, অথচ মমতার আপত্তি অগ্রাহ্য করেই রাহুলের কর্মসূচিতে বামেদের এলাও করছে কংগ্রেস। কোন কৌশল? দেখুন, একটুখানি সময় ডিলিট করে এটা বসে হাত নাড়া চলবে না। অধীরের দাবি যাত্রাপথে কোনো স্কুল নেই, কি বলবে? দেখুন, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাতে মানুষের রেসপন্স খুবই ভালো, সবাই দেখতে পাচ্ছেন। এবং রেসপন্স খুব ভালো বলে যেমন বিজেপি ভয় পেয়েছে, তেমন তৃণমূলও ভয় পেয়েছে। বিজেপি ভয় পেয়ে আসামে আক্রমণ করেছে, তৃণমূল ভয় পেয়ে একের পর এক কর্মসূচি খারিজ করেছে, বাতিল করেছে, মিটিংয়ের জায়গা দেয়নি, দুপুরে খাবার জায়গা দেয়নি, ইত্যাদি, পারমিশন দেয়নি। আজকে পশ্চিমবাংলা থেকে যাত্রা বেরিয়ে চলে যাবে ঝাড়খণ্ড, বীরভূমের ওপর দিয়ে যাবে, অল্প বেশি করে রাস্তা নয়, যেতে দেব না, হাত নাড়তে দেব না, মিটিং করতে দেব না। গাড়ির ছাদে বসেও রাহুল গান্ধী হাত নাড়তে পারবেন না। কেন? মাধ্যমিক পরীক্ষা 9:45 পরীক্ষা শুরু হয়ে গেল, তারপর তো রাস্তায় কোনো পরীক্ষার্থী নেই, তারা তো স্কুলের মধ্যে, যাত্রাপথে খুব একটা স্কুল আছে তাও তো না। তাহলে আসলে বিজেপি যেভাবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভয় পেয়ে বিরোধিতা করছে, তৃণমূলও ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভয় পেয়ে বিরোধিতা করছে। বিজেপির সুরেই তৃণমূল। বাংলায় রেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রেল নেটওয়ার্ক পশ্চিমবাংলা, আমরা সবাই জানি। এটা বরাবর ভারতবর্ষে যেমন রেল এগিয়েছে, পশ্চিমবাংলাতেও রেল এগিয়েছে। ভারতবর্ষের প্রথম মেট্রো রেল জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলায় রেল দপ্তর। ফলে নানাবিধ কারণে ইম্পর্টেন্ট বহু নতুন নতুন স্কিম। সবচেয়ে বেশি জরুরি যেটা ছিল তখন বামফ্রন্ট, তখনকার পরিকল্পনা, ফ্রেট করিডর, তার মতন ডেডিকেটেড বন্দোবস্ত, ব্যবসা, শিল্প ইত্যাদি কারণে যাতে সুবিধা হয়। কাজে কাজ কিন্তু এগোয়নি এখনো পর্যন্ত। এমনকি বহু রেল প্রকল্প যেগুলো স্যাংশন হয়ে রয়েছে, কোনোটা হয়তো মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন না তার আগে, কোনোটা মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন তারপরে, ইত্যাদি, কিন্তু তার জমির ব্যবস্থা তো রাজ্য সরকার করবে। আমাদের রাজ্যে রেলের কারণে অথবা অন্য কোনো কারণে রাজ্য সরকার ব্যর্থতা দেখাচ্ছে, জমির ব্যবস্থা করতে পারছে না। উনি রেলমন্ত্রী হিসেবে যা বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আজকে তার উল্টো কাজটা পাকার দিতে পারেন। মাধ্যমিক পরীক্ষায় রাস্তায় বসে সরাসরি সংঘাতের পথে যেতে হচ্ছে মমতাকে। এইভাবে জেদাজেদি করে বকেয়া আদায় কি সম্ভব? সরকারি স্তরে খরচ হওয়া টাকার হিসাব বুঝিয়ে দিতে ক্ষতি কি? টাকা পাওয়ায় প্রশাসনিক নিয়ম না মেনে রাজনৈতিক লড়াই করলে রাজ্যের মঙ্গল হবে? দেখুন, আমরা এর আগে বহুবার বলেছি, বিধানসভাতে বহুবার বলেছি যে আমাদের রাজ্য যেখানে যেখানে বঞ্চিত হচ্ছে সেই হিসেবপত্র বিধানসভায় পেশ করুন, শ্বেতপত্র হিসেবে, যাতে বোঝা যায় যে রাজ্য সরকার তার প্রাপ্য টাকা কোথায় কোথায় কেন পায়নি। সেটা সরকার কোনদিন বলেনি। বরং কেন্দ্রীয় সরকার যখন বলেছে যে প্রচুর টাকা আমরা দিয়েছি, তার হিসেব দেয়নি, তখন তার উত্তর চাওয়ার পরে রাজ্য সরকার সেই উত্তরও দেয়নি। রাস্তায় বসে, ধর্ণা মঞ্চে বসে কি টাকা পাওয়া যায়? নাকি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী গোপনে ফিসফাস আলোচনা করলে সাইডলাইনে
তাতে রাজ্যের প্রাপ্য পাওয়া যায়। রাজ্যের প্রাপ্য চাইতে গেলে মরামর্জা করতে হতো, তারপরে ওরা দিত না ভিন্ন কথা। বাম আমলে বঞ্চনার শিকার হয়েছে, এই আমলে তো বঞ্চনার শিকার নেই। এখন তো 42% অফ ট্যাক্স, বামফ্রন্টের সময় ছিল 29% ট্যাক্সে, তার চেয়ে অনেক বেশি টাকা এখন পায়। কিন্তু সেইটার জন্য অফিসার লাগে, কাগজপত্র লাগে, ফাইলপত্র লাগে, কোন টাকা পেয়েছি আর কোন টাকার হিসেব দিয়েছি। এটা রাস্তায় ধর্ণা মঞ্চের বিষয় বলে আমি মনে করি না। কদিন আগে মুখ্যমন্ত্রী ভাইপোকে বলেছিলেন না ধর্ণা মঞ্চ চলবে না, এখন তিনি আবার গিয়ে ধর্ণা মঞ্চে বসেছেন। পশ্চিমবাংলায় অতীতের সরকার যখন বলছে যে আমরা ন্যায্য টাকা পাচ্ছি না, আমরা তখন বলছি যে কি টাকা পেয়েছো আর কি টাকা পাওনি, কিভাবে খরচ হয়েছে আর কিভাবে হিসেব দেওয়া হয়েছে শ্বেতপত্র প্রকাশ করো। রাজ্য সরকার কোনো শ্বেতপত্র তো প্রকাশ করছে না। দিল্লি বলছে রাজ্য সরকারকে টাকা দিয়েছি তার হিসেব পাইনি, 2 লক্ষ কোটি টাকা হিসেব পাইনি। তা রাজ্য সরকার হিসেব দেয়নি, কেন্দ্র এতবার যে তদন্ত করছে, তদন্ত রিপোর্টগুলো কোথায়? সেই তদন্ত রিপোর্টও নেই। ফলে কার্যত রাজ্যের সরকার যেভাবে বলছে অথবা দিল্লির সরকার যেভাবে বলছে, দুটো একটা কোনো গটাপের খেলা, তার চেয়ে বেশি কিছু না। রাস্তায় বসবো, কিছু টাকা দেবো ভোটের সময়, ভোটের সুবিধার জন্য, ভোটের জন্য তৃণমূল যাতে কিছু টাকা পায় তার কারণে এটা বসা। রাজ্যের উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গেছে। বিরোধী ভূমিকা, একই সঙ্গে ধর্ণা মঞ্চের পেছনে দলীয় বৈঠক, অন্যদিকে ধর্ণা মঞ্চের পেছনে আরেক তাবুতে প্রশাসনিক বৈঠক। ধর্ণা মঞ্চ থেকে সামলাচ্ছেন প্রশাসনিক কাজ ও বিরোধী নেত্রীর ভূমিকা, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মুখ্যমন্ত্রীরা কততম ধর্ণা আমি জানি না, বিরোধী হিসেবে ধর্ণা ছিল লম্বা লম্বা, এখন সরকারে আসার পরও তো বেশ কয়েক দফা ধর্ণা হয়ে গেল। কখনো রাজীব কুমারকে বাঁচাবার জন্য, কখনো অন্য কোনো কারণে, কখনো নিজেরা ভাইপো। আর ধর্ণায় যখন বসেছেন তাহলে ভাইপো ধর্ণাটা তুলে দিয়েছিলেন কেন? ভাইপো বলছে আমি তো ধর্ণায় বসেছিলাম যে দাবিতে, আমায় দিল তুলিয়ে। ভাইপোর চাইতে পিসি বড়, অতএব পিসির ধর্ণা, কি কারণটা কি? আবার ধর্ণা মানে ধর্ণা না, ধর্ণা মানে সঙ্গে দলের বৈঠক এবং আইএস আইপিএস অফিসাররা তাঁবুতে বসে আছে। মুখ্যমন্ত্রী কখন কি নির্দেশ দেবেন? এটা কি রাজ্যের জন্য? অবশ্যই না, অবশ্যই না। রাজ্যের পাওনাগণ্ডা থাকলে তার বরাবর আমরা পক্ষে, বরাবর। সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা, বামপন্থী কর্মীরা প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছেন। এইরকম সময়তে যখন 2012 সালে মনমোহন সিং এসছেন, আমাদের ডেপুটেশনের মূল দাবি ছিল পশ্চিমবাংলার প্রতি কয়লার শেষ তার টাকাটা ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। বঞ্চনার বিরুদ্ধে তো আমরা বরাবর, কিন্তু মমতা ব্যানার্জির বঞ্চনার বিরুদ্ধে কোনো আগ্রহ আছে তা না। তাহলে কদিন আগে মোদির সঙ্গে দেখা করতে গেছিলেন, ফাইলপত্র নিয়ে যেতেন, অফিসার নিয়ে যেতেন। ওরা তো বললো যে অফিসার মিলিয়ে নিন, হিসেব দিচ্ছেন না, হিসেব দিন। এখন ওরা হিসেব দিচ্ছেন না নাকি ওরা টাকা দিচ্ছেন না? শ্বেতপত্র কোথায়? কোনো শ্বেতপত্র নেই, কোনো কিছু নেই, গগনে গগনে খেলা। বন্ধুত্ব থাকলো কিন্তু একটা ঝগড়া ভাব দেখাতে হবে। সেই কারণে ধর্ণা মঞ্চ, কিন্তু এটা কোনো লড়াইয়ের মঞ্চ না। ধর্ণা মঞ্চটা হচ্ছে আইএস আইপিএস অফিসারদের সঙ্গে ফুসফাস গোপন বৈঠক করা। বিজেপিকে সুবিধা পাই এর জন্য 10 দিন সময় দাও। ঠিক আছে বাবু, বাজার ফুসফাস করো। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে নতুন সরকার হেমন্ত সোরেনদের দলের পক্ষ থেকে করবার যে প্রস্তাব ছিল, অনেকক্ষণ অপেক্ষা করে, বোধহয় 24 ঘন্টার চেয়ে বেশি অপেক্ষা করে, করবো না করে শেষমেশ শপথ নিয়েছে চম্পই সরকার হেমন্ত সোরেনের পরিবর্তে। এত সময় নিল কেন? এগুলো তো ইনস্ট্যান্ট হয়, পারলে প্রায় 2 দিন আগে নীতিশ কুমার একেবারে পত্রপাঠ পদত্যাগ করেই আবার সঙ্গে সঙ্গে পারলে প্রায় শপথ নিয়ে নিলেন। এখানে ওরা অপেক্ষা করছিল যাতে শপথ যাতে নিতে না হয় তার আগেই যদি দল ভাঙিয়ে দেওয়া যায়, সেটা পেরে ওঠেনি। এখন 10 দিনের সময় দিয়েছে। 10 দিন ঘোড়া কেনাবেচার খেলা চলবে, 10 দিন ঘোড়া কেনাবেচার খেলা চলবে। হারলেও বিজেপিকে জিততে হবে, এইরকম মনোভাবে যেভাবে কর্ণাটক দিতে চলেছে তার ফল ফলেছে নেগেটিভলি। মুম্বাইতে, মহারাষ্ট্র কিংবা বিহার, এখন ঝাড়খণ্ডেও বকালমে বিজেপি সুবিধে পেতে চায়, তার জন্য জবরদস্তি ঘোড়া কেনাবেচার খেলা চালাবার সময় নিয়েছে। অসুবিধার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার ফলে বাড়ছে অনুপ্রবেশ। ভোটের জন্য অনুপ্রবেশের সহযোগিতা করছে এই রাজ্যের শাসক দল। দেশের সাথে গদ্দারির একটি উদাহরণ নয় কি? মানে সীমান্তবর্তী কারাগারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় বলেছেন, সহযোগিতা করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত বলেছেন যে কাঁটাতারের বেড়া বাংলার সীমান্তে দেওয়া যাচ্ছে না, তার দায়
রাজ্য সরকারের, কাঁটাতারের সীমা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বাংলা বাইরে বাকি সব রাজ্য এখনো করে উঠতে পারেননি। আমি ওই আলোচনায় যাচ্ছি না যে কাঁটাতারটাই কি সমাধান ছিল, অন্য কিছু সমাধান হতে পারতো কি, আমি সে আলোচনায় গেলাম না। কিন্তু কাঁটাতার দেওয়া যখন সিদ্ধান্ত হয়েছে, কাঁটাতার দেওয়ার দায়িত্বটা কার্যত কেন্দ্রীয় সরকারের। কেন তারা পারলেন, কেন তারা পারলেন না, যদি না পেরে থাকেন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করুন। মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য 3 দিন ধরে ভুবনেশ্বরে বসে থেকেছেন, আবারও তো প্রধানমন্ত্রীর কাছে যাবেন। ফুসফাস না করে কাজগুলো করুন, সেটা না করে বাইরে বসে বিরোধিতা করবেন, অভিযোগ করবেন, আর ভেতরে গিয়ে দিদি মোদি ঠিকঠাক থাকবে। সারা দিন হলো সর্বোচ্চ আদালত হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। বিচারপতি অমৃতার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে খবর করা হয়েছিল, মানহানি মামলা করা হয়েছিল, কিন্তু সেই খবর নিষেধাজ্ঞার জারির আবেদনও কোনো রকম নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। অভিষেক ব্যানার্জি যে কোনো মামলা টামলা কোনো কিছু হলেই রক্ষা কবচের জন্য চেষ্টা করে, তদন্ত যাতে না হয় রক্ষা কবচ। কেউ কিছু বললে তার উল্টো একটা কোথাও না কোথাও রক্ষা কবচ পেতে চান, এবং যখন কোর্টের রক্ষা কবচ পান না তখন দিল্লিওয়ালাদের মোদি শাহ রক্ষা কবচ দিয়ে চলতে পছন্দ করেন। কেন কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে নিয়ে কিছু কথাবার্তা কাগজে কাগজে বেরিয়েছে, অতএব তার উপর নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন অভিষেক ব্যানার্জি। সুপ্রিম কোর্ট পত্রপাঠ খারিজ করে দিয়েছে। আসলে সুপ্রিম কোর্ট খারিজ করলেও দিল্লির সরকারের সাহায্যে, সৌজন্যে, সহযোগিতায় উনি তৃণমূলের নেতা হিসেবে সমস্ত যা যা করা করে যাচ্ছেন। বিজেপির প্রশ্ন উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখানো। রাজ্যপাল যাচ্ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, টিএমসিপি সম্ভবত কালো পতাকা দেখিয়েছে। টিএমসিপি দেখায়নি, দেখিয়েছে তৃণমূলের নেতারা, তৃণমূলের রাজ্য নেতারা নির্দেশ দিয়েছে। নবান্নের নির্দেশ ছাড়া তৃণমূল চলে না, আর তৃণমূলের নির্দেশ ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চলে না। কালো পতাকা দেখিয়েছে ছাত্ররা রাজ্যপালকে, সচরাচর এটা হবার কথা নয়। কিন্তু আমি বলে দিই, রাজ্যপালকে দুঃখ করবেন না। আপনার আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তাকে তৃণমূল বহুবার বহু কথা বলেছে, কালো পতাকা দেখিয়েছে, কটূক্তি করেছে, খুবই খারাপভাবে বলেছে, কিন্তু তারপর তৃণমূল সাহায্য করেছে যাতে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হয়। আপনারও চান্স আছে। সঙ্গীন অবস্থা হয়ে গেছে, পাশাপাশি এই কাকুর টেস্ট নিয়ে ইতিমধ্যে কোর্টের থেকেও চাপ রয়েছে এসকেএম এর উপর। কে বলছে না? এটা এসকেএম বলছে তাদের কাছে টেস্টের রিপোর্ট নেই। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট হলো না 4 মাসের বেশি, তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। এসএসকেএম এর মতন হাসপাতাল ভয়েস স্যাম্পল টেস্ট করতে পারে না 4 মাস। এখন বলছে লোক নেই, ওই নেই, সেই নেই, ইত্যাদি ইত্যাদি, রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল। আর মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্য একেবারে ভয়াবহ কাণ্ড করে দিয়েছেন নাকি। কার্যত দুষ্কৃতীদের সেফ হোম হিসেবে যদি কোনো হাসপাতালকে ব্যবহার করা হয়, তাহলে ভয়েস স্যাম্পল টেস্ট করার তাদের আগ্রহ থাকবে না, ভয়েস স্যাম্পলটা বিগড়ে দেওয়াতে, ভয়েসটা গুলিয়ে দেওয়াতে তাদের আগ্রহ বেশি, এবং সেটাই হচ্ছে। ফলে কোর্ট নির্দেশ দিলেও এখনো পর্যন্ত 4 মাসে বেশি হয়ে গেল ভয়েস স্যাম্পল টেস্ট ভাইপোর কাকু তার হয়নি। কেননা কাকুর ভাইপো চায় না, বা কাকুর ভাইপোর পিসি চায় না যে ভয়েস স্যাম্পলটা টেস্ট করবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল গঠিত হবে 2 মাসের মধ্যে, পুলিশকে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ দিল হাইকোর্ট। নদিয়াতে পুলিশের হেফাজতে পিটিয়ে খুন, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যের পুলিশকে কেন নির্দেশ দিল না? রাজ্যের কোনো অন্য তদন্তকারী সংস্থায় কেন নির্দেশ দিল না? রাজ্যের তদন্ত 12টা বেজে গেছে। পুলিশের হেফাজতে মৃত্যু হলেও তার কোনো হেলদোল হয় না। সম্প্রতি বারুইপুর জেলে মারা গেছেন 4 জন এই 1-1.5 বছরের মধ্যে। এতবার বলা হয়েছে, কোনো হেলদোল আছে? নেই। দমদম জেলে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, উনি হ্যাঁ আমি দেখছি বললেন বটে, তারপর ব্যাস সব তথ্য গোপন হয়ে গেল। 5 জন বা 6 জন অন্তত মারা গেলেন এই বছর 2 আগে, বোধহয় কোভিডের সময়তে বলে মনে হচ্ছে। ফলে কার্যত পুলিশে হোক, জেলা হাসপাতালে হোক, জেলে হোক, সব ধামা চাপা দেবার একটা প্রচেষ্টা হচ্ছে। পশ্চিমবাংলায় দুষ্কৃতি রাজত্ব চলছে, এবং দুষ্কৃতি রাজত্বের সঙ্গে সঙ্গে পুলিশ তৃণমূলের বাহিনীর রাজত্ব চলছে। সিবিআই তদন্তের অর্ডার দিয়েছে কোর্ট। কি বলছেন আমি জানি না। বিজেপির পাখির চোখ মহিলা ভোট, তৃণমূলের পাখির চোখ মহিলা ভোট। আর ভোট তো ভোট, কে পুরুষ, কে মহিলা, কে শিডিউল কাস্ট, কে ব্রাহ্মণ, কে মুসলমান, এই ভাগাভাগি করার তো কাজের কথা নয়। বিজেপির পাখির চোখ, হাল খুব খারাপ। অতএব বিজেপি তৃণমূল দুয়ে মিলিয়ে এখন পাখির চোখে যে পাঠ,
কেউ গীতা পাঠে পাখির চোখ, কেউ চণ্ডী পাঠে পাখির চোখ, সব চণ্ডী পাঠ গীতা পাঠে যুক্ত। কেউ রাম মন্দিরে পাখির চোখ, কারণ জগন্নাথ মন্দিরে পাখির চোখ। নদিয়ায় জ্যোতিপ্রিয় নজরদারিতে সিসিটিভি থাকবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে, এগুলো অর্থহীন বিতর্ক। জ্যোতিপ্রিয় নজরদারি করার মতো যোগ্যতা একজনেরই আছে, তার নাম মমতা ব্যানার্জি। যাদের যোগ্যতা অনুযায়ী নজরদারি না হয় সেই কারণে উনি হাসপাতালে ওকে ভর্তি করে রেখে দিয়েছেন। ফলে নজরদারি কে করবে? স্বাস্থ্যমন্ত্রী নিজে যদি নজরদারি করতে না চায় অথবা যদি প্রশ্রয় দিতে চায়, তাহলে সিসিটিভি কি কেন্দ্রীয় বাহিনী তার উপর নির্ভর করে না। মুখ্যমন্ত্রীর পদান্নতায় তৃণমূলের নেতারা সেফ হোম হিসেবে ব্যবহার করছে পিজি হাসপাতালকে। বিজেপির পাখির চোখ মহিলা ভোট, আজ তৃণমূলের মহিলাদের মিটিং। কলকাতা থেকে অভিযোগ, বিস্তারিত তদন্তের প্রয়োজন, চিঠিতে আর্জি এজেন্সি। ইডি চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজি যে রেশন দুর্নীতি, খাদ্য কেলেঙ্কারি ইত্যাদি এটা ভয়াবহ চেহারা এবং কলকাতা থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত যুক্ত। সবাই জানেন তো, পুলিশ তো জানে, প্রশাসন তো জানে, মন্ত্রীরা তো জানে, জেনে বুঝে তো অংশীদার হয়েছে। 2 টাকা কেজি চাল সংখ্যা বাড়িয়ে দেখানো হলো, 800 টাকায় বিক্রি করা হলো, 16 টাকায় লোপাট, তারপর সেটা আবার ঘুরপথে এসে হাজির হয়ে যাচ্ছে বিক্রিতে তছরূপ করার জন্য। ফলে নানাবিধ গ্রাম স্তর পর্যন্ত যুক্ত, এবং যুক্ত মানে যত উপরের লোক তত বেশি যুক্ত। কোনো একটা সময়তে এই কথাটা এসেছিল যে এটা কি দপ্তরের আধিকারিকরা যুক্ত, দপ্তরের কর্মীরা যুক্ত, জেলায় যারা ফুড কন্ট্রোলার অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার অথবা ডিস্ট্রিবিউটার, বোঝা যাচ্ছে তো বাকি বুড়রা যুক্ত। ফলে মন্ত্রী এবং তার বসংগতরা তারা যুক্ত থেকে টাকা লোপাট করেছে। ইডি ডিজিকে চিঠি দিয়ে তথ্য স্পষ্ট হয়ে ললিত শাহ কোথায় কলকাতায় কোন বাড়িতে ভাড়া থাকতো, তারপরে রাজারহাটে কোথায় ভাড়া থাকতো, যাদের প্রয়োজন হচ্ছে তারা চর্চা করুক, তদন্তের জন্য সেটা দরকার হয় এবং দরকার হতে পারে। কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকতে পারেন। কোথাকার নাগরিক এটা প্রশ্ন নয়, অপরাধ কি করেছেন, কেন করেছেন, কি করেছেন, কিভাবে করেছেন এবং কেন করেছেন, এই 3টে তদন্ত করে বার করাটা জরুরি। সেই কানেকশনে বিজেপির এমপির দেওয়া ভিজিটার পাস এটা কিন্তু পাওয়া যাচ্ছে। বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদ, গান্ধী মূর্তির সামনে ধর্ণা, মোদী সরকারের উপর চাপ বাড়াতে রণকৌশল বৈঠক ইন্ডিয়া জোটে। অধীর চৌধুরী যেটা বলেছেন যে প্রশ্ন করা কি অন্যায় সংসদে? গতকাল যেভাবে সংসদে পরপর সাংসদদেরকে সাসপেন্ড করা হয়েছে, বোঝা যাচ্ছে যে বিজেপির সরকারের আমলে কার্যত বিরোধী কণ্ঠকে রোধ করা, এমনকি সংসদের মধ্যেও কণ্ঠকে রোধ করার চেষ্টা হচ্ছে। সাংসদ প্রশ্ন করতে পারবে না, সাংসদ একটা জিনিসকে পার্শ্ব করতে পারবে না, সাংসদ কথা বলবে সরকারের খুশি মতন, সরকারের পছন্দের মতন। এটা হতে পারে না। এটা পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আমরা যেমন দেখতাম তৃণমূল আমলে বিধানসভা চলবে এমন ভাবে যাতে বিরোধী বিধায়করা সরকারের পক্ষে কথা বলে, না কথা বললেই ব্যাস। দিল্লিতেও পারলে প্রায় তাই হচ্ছে, সরকারের পক্ষে কথা বলতে হবে, না সরকারের পক্ষে কথা বলবে না। আদানি সম্পর্কে প্রশ্ন করবে, মোদীজির সম্পর্কে প্রশ্ন করবে, দেশটা যেভাবে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে সে সম্পর্কে প্রশ্ন করবে, দেশের বিভাজন যেভাবে বাড়ছে সে সম্পর্কে প্রশ্ন করবে। বেকারি 12টা বেজে গেল, মানুষের প্রশ্ন করবে না? মানুষ থাকবে কি করে, বাঁচবে কি করে, খাবে কি করে, এভাবে কি করে, এই প্রশ্ন করাটা স্বাভাবিক। এবং প্রশ্ন যাতে কেউ করতে না পারে এমন করার ব্যবস্থা করো, সাসপেনশন সহ নানাবিধ, এটা গণতন্ত্র সম্মত বলে আমি মনে করি না। তাদের প্রতিবাদ বড়বাজারের পর বাবুঘাটির আরেক আস্তানা হদিশ পাওয়া গেছে। হাতিয়ারার বাড়িতে ভাড়া থেকে রবীন্দ্র তিনি শিক্ষকতার কাজ করতে, শিক্ষকতার সঙ্গে পেশার সঙ্গে যুক্ত ছিলেন। 3 দিন আগেও বাড়িতে